যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জমকালো উদ্বোধনী প্যারাগুয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে স্বাগতিকরা। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে উত্তাপ, নেইমারকে পাচ্ছেন না আনচেলত্তি। সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তির খসড়া তৈরি দাবি পাকিস্তানের। প্রতিশ্রুতি রক্ষা করলেই তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, এক রাতেই ১৩ ফিলিস্তিনিকে হত্যা। লেবাননের দক্ষিণাঞ্চলেও দখলদারদের হামলা, আতঙ্কে বাসিন্দারা। ইউক্রেন রাশিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলা, নিহত ৩। সেনা ঘাঁটিতে পিছু হটতে শুরু করেছে মস্কো। ন্যাটো থেকে বড় সামরিক সহায়তা গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। টেক্সাসের মিডল্যান্ডে নিহত ১, আহত অন্তত ১১ জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপকে বরণ করে নিল যুক্তরাষ্ট্র। আয়োজনের মূল আকর্ষণ ছিল মার্কিন পপ তারকা কেটি পেরি। এছাড়া পারফর্ম করেছেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিত্তা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাক পিঙ্কের লিসাও। পুরো অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রের নানা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা। ফিফা বিশ্বকাপের ৪৮ দেশের পতাকা, মাঝখানে বিখ্যাত পপ তারকা কেটি পেরি। মেক্সিকো দিয়ে শুরু হওয়া আয়োজন কানাডা পেরিয়ে যেন পূর্ণতা পেল যুক্তরাষ্ট্রে এসে। ৩ স্বাগতিকের শেষ আয়োজনে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম যেন রূপ নিল আলো, সঙ্গীত আর ফুটবল উৎসবের এক মহামঞ্চে। প্রথমবারের মতো ৩ দেশে বিশ্বকাপের উদ্বোধন দেখল বিশ্ব। সবার নজর বেশি ছিল এই যুক্তরাষ্ট্রে, তাই তো আয়োজনও চমক দেখিয়েছে ইউএসএ। পুরো স্টেডিয়াম জুড়ে আলোর ঝলকানি, ড্রোন শো আর ছিল বিশাল ভিজুয়াল ডিসপ্লে। বিশ্বকাপকে স্বাগত জানাতে পুরো ভেন্যু রূপ নেয় ভিন্ন সাজে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন এই মার্কিন পপ স্টার কেটি পেরি। তার ওয়ান্ডার গান দিয়েই যুক্তরাষ্ট্রে উদ্বোধন হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। এর আগে অনুষ্ঠানের শুরুতেও ছিল নানা চমক। নাচে গানে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য তুলে ধরেন পারফর্মাররা। মঞ্চ মাতান র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিত্তা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাক পিঙ্কের লিসাও। এছাড়া নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা, দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও উল্লাসে মাতান ভক্তদের। বিভিন্ন মহাদেশের সঙ্গীত ও সংস্কৃতির মিশেলে সাজানো হয় এই পারফরমেন্স। সংক্ষিপ্ত কিন্তু বর্ণিল এই আয়োজন জুড়ে ফুটবল ও বিনোদনের সংমিশ্রণ তুলে ধরা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। লাইট শো, সাউন্ড ইফেক্ট আর স্টেডিয়াম জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো পরিবেশ। ৩ স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা, এবার যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে ৪৮ দলের এই বিশ্বকাপকে বরণ করে নেয় এক নতুন আঙ্গিকে। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে জানাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যোগ দিচ্ছেন লস্কর আল মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, গোল বন্যায় ভাসিয়ে, অর্থাৎ এই মুহূর্তে প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জয় ছিনিয়ে নিয়েছে তাদের অভিষেক ম্যাচে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের অভিষেক ম্যাচে ৪-১ গোলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। দাপুটে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। এরই মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে জয়লাভ করে শুভ সূচনা করেছে ঐতিহাসিক এই বিশ্বকাপে। এবং এবারের যে সবচেয়ে বড় বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল খেলোয়াড়রা। যেমনটি বলেছিলাম যে আজকের এই ম্যাচটি শুরু হওয়ার আগে দর্শক এবং যারা যুক্তরাষ্ট্রের সমর্থক ছিলেন তারা কিন্তু শুরুতেই বলছিলেন যে আজকের ম্যাচে দাপুটে জয় পাবে যুক্তরাষ্ট্র। সেটিই কিন্তু হয়েছে। আমরা দেখতে পেয়েছি পুরো খেলায় নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের। প্যারাগুয়েকে এক কথায় কোণঠাসা করে যুক্তরাষ্ট্র দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে। এরই মাধ্যমে যুক্তরাষ্ট্র আজকে যে শুভ সূচনা করেছে তার মাধ্যমে একটি বিশ্ববাসীকে জানান দিচ্ছে যে এই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই পাল্টা আক্রমণের যে প্রতিক্রিয়া ছিল সেটিকে পরাহত করেছে। আক্রমণ ভাগ দারুণ খেলে আজকের এই খেলা
খেলায় তারা জয় লাভ করেছে। এবং আমরা বলতে চাই যে পরবর্তী যে ম্যাচটি রয়েছে যুক্তরাষ্ট্রের সামনে এই স্টেডিয়ামে, সেটি তো যুক্তরাষ্ট্র ভালো করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনে তারা আজকের এই একটি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করেছে, খুবই ভালো করেছে। আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে আজকের এই যে সবশেষ উদ্বোধনী অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল কঠোর, এবং তল্লাশি নজরদারি থেকে শুরু করে কোনো জায়গায় কোনো কমতি রাখেননি। আমরা নিশ্চয়ই জানি, আপনারা নিশ্চয়ই জানেন দর্শক, যে যে বৈশ্বিক একটি অস্থিরতা রয়েছে, রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে আয়োজক দেশ হিসাবে প্রথম এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং স্বাগতিক দল হিসেবে তাদের অভিষেক ম্যাচ আয়োজন করতে গিয়ে তারা নিরাপত্তার ব্যাপারে কোনো কমতি করেনি। আগামী কালকে অর্থাৎ ব্রাজিলের একটি খেলা রয়েছে মরক্কোর বিরুদ্ধে। এই খেলাটি নিয়ে সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন সবার অর্থাৎ ফুটবল প্রেমীদের মাঝে এক ধরনের উন্মাদনা কাজ করছে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচ শেষে আমার কাছে থাকা সবশেষ। যুক্তরাষ্ট্রকে যুক্ত ছিলেন সহকর্মী লস্কর আল মামুন। দর্শক, এতক্ষণ ছিলাম বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে, দেখছিলেন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মাঝের খেলা। দর্শক, এতক্ষণ ছিলাম বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে, আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচ। দেখছেন আন্তর্জাতিক সময়। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠে ব্রাজিল এবং মরক্কো তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে, এবং আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু এরই মধ্যে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ব্রাজিল দল যেখানে যায় তাদের দেশ থেকে বিপুল পরিমাণ কিন্তু সাংবাদিক রয়েছে। তবে একটা ব্যতিক্রম আমরা এবার দেখেছি, মরক্কো থেকেও কিন্তু অনেক সাংবাদিক এসেছেন। দর্শকদের ঘুরিয়ে দেখাবো এই প্রেস সেন্টারটি এবং এখানে কত দেশের সাংবাদিকরা সেটাও কিন্তু আমরা একটু দেখবো। চলুন দর্শক, আমরা একটু প্রেস সেন্টারটি দেখে আসি। এটা প্রেস সেন্টারের আরো একটি অংশ। এখানে আমরা দেখছি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং অনেক দেশের অনেক ক্যামেরা পার্সন এবং শুধু ক্যামেরা, বিভিন্ন সাংবাদিকরা, অনেক এজেন্সিরও কিন্তু এসেছেন আমরা এখানে দেখছি, এবং দেখতে পাচ্ছি অনেকে এরই মধ্যে লাইভ করছেন। আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব কিছু ব্রাজিলিয়ান সাংবাদিকের সঙ্গে, তারা দল নিয়ে কি ভাবছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রিকার্ডো। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আগামীকালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস, Ricardo. What do you think? Is it going to be an easy match for Brazil tomorrow against Morocco? No, it will be a tough game, definitely. Morocco is a good team, he's in great shape. Hakimi, Brahim Diaz. Brazil isn't in his best shape. আমরা কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে। রিকার্ডো ব্রাজিলিয়ান সাংবাদিক, ব্রাজিল থেকে এসেছেন। তিনি যেটা বললেন যে নেইমার খেলবেন এটা আমরা আসলে অনেকেই জানি, তবে মরক্কোর বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে তিনি প্রত্যাশা করছেন ম্যাচটি ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে যাবে। আমরা একটু চেষ্টা করব মরক্কোর কোন একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে রয়েছেন মরক্কোন সাংবাদিক মনসেফ। আমি তার কাছে জানতে চাইবো যে কালকের ম্যাচটা উনি কি ভাবছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? মরক্কো আর দ্য নাও current champion of African Cup of Nations. They played the semi-finals last World Cup. Do you think they will give hard time to Brazil this year, this match? Yeah, we trust in our team. We are this with incredible performance last World Cup in Qatar in semi-final, historical semi-final. We have some big players like Ashraf Hakimi, like Bono, like a very strong squad. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কথা বলছিলেন মরক্কোর একজন সাংবাদিক। তিনি বলছেন যে তারা ভালো করছে ধারাবাহিকভাবে, এবং এই ধারাবাহিকতার কিন্তু তাদের স্বপ্ন দেখাচ্ছে যে হয়তো ব্রাজিলের বিপক্ষে একটা তারা আপসেট ঘটাবেন এবং প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে
শুরু করতে পারবেন। ব্রাজিল এবং মরক্কোর সাংবাদিকরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ম্যাচের আগে একটা যুদ্ধ আবহ কিন্তু রয়েছে এবং যেটা বেশ ইন্টারেস্টিং। আসলে আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর হয়, অনেক বড় একটা আসর এবং এই আসরে সবাই চ্যাম্পিয়ন হতে চায়। ব্রাজিল বড় দল, 5 বারের চ্যাম্পিয়ন, নামে ভারে তারা অনেক বড়, কিন্তু মরক্কোকে কিন্তু ছোট করে রাখার কোনো সুযোগ নেই, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছে। তবে এতটুকু বলা যেতে পারেই যে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। দু দলই কিন্তু এক ফোঁটাও ছেড়ে কথা বলবেন এবং দু দলই জয় দিয়ে শুরু করতে চাইবে এবার টুর্নামেন্টটা। নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতে চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছে। রোববার সুইজারল্যান্ডে চুক্তিতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। তবে চুক্তি সই হলেও এখনই জব্দ অর্থ ফেরত পাবে না তেহরান। মার্কিন প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ পারফরম্যান্স ভিত্তিক চুক্তি। প্রতিশ্রুতি রক্ষা করলেই অর্থনৈতিক পুরস্কার পাবে ইরান। মার্কিন ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বা MOU এখন খবরের শিরোনামে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তি এখন ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্বীকার করেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এর আগে কখনো এতটা উজ্জ্বল ছিল না। তবে চুক্তির সুনির্দিষ্ট ধারা নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো ধরনের জল্পনা কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে এই চুক্তির রূপরেখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের অনেকেই আশঙ্কা করছিলেন, ওবামা আমলের পরমাণু চুক্তির মতো এবারও হয়তো ইরানকে বিপুল অর্থ দিয়ে দিচ্ছে ওয়াশিংটন। তবে এই বিতর্ককে শুরুতেই থামিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, শুধু চুক্তিতে সই করার জন্য তেহরানকে কোনো অর্থ দেয়া হবে না, কিংবা অবরুদ্ধ তহবিলও অবমুক্ত করা হবে না। মার্কিন সেন্টকম এবং গোয়েন্দা সূত্রের খবর, চুক্তি সইয়ের পর ইরানকে অন্তত 60 দিনের একটি পর্যবেক্ষণ সময় পার করতে হবে। এই সময়ের মধ্যে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে পড়া আন্তর্জাতিক বাণিজ্যের হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দিতে হবে। ইরান এসব শর্ত অক্ষরে অক্ষরে পালন করলেই কেবল ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটন বরাবরই প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তৈরি করেছে। এবার তেমন কিছু হলে চূড়ান্ত আলোচনা থমকে যাবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরবে না এবং এখন থেকে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মাশুল বা সার্ভিস চার্জ দিতে হবে। তবেই শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দিতে আঞ্চলিক শক্তি ইসরায়েল ক্রমাগত প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। তবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর শর্ত এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের উপরই নির্ভর করছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। প্রতিদিনই নৃশংসতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এবার এক রাতেই 13 ফিলিস্তিনিকে হত্যা করল তারা। এই নিয়ে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ পর্যন্ত নিহত হচ্ছেন 1000-এর বেশি মানুষ। যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজার সিংহভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে ইসরায়েল। কথিত যুদ্ধবিরতির আড়ালে গাজা ইসরায়েলি হামলা এখন নিত্যদিনের নির্মম বাস্তবতা। সম্প্রতি আল মাওয়াসি বাস্তুচ্যুত শিবিরে নিজ তাঁবুর সামনে সকালে কফি খাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান এক ফিলিস্তিনি। ইসরায়েল তাকে সশস্ত্র গোষ্ঠীর সদস্য দাবি করলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, মানবিক অঞ্চল নিয়ে ঘোষিত ওই জনাকীর্ণ ক্যাম্পে কোনো সামরিক তৎপরতাই ছিল না। একই দিনে দেইর এল বালাতে এক কিশোর সহ বেশ কয়েকজন জেলে এবং নুসাইরাতের কাছে আরও কয়েকজন নৌবাহিনীর সদস্যকে আকাশ থেকে বোমা মেরে হত্যা করা হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের গাজা থেকে ধাপে ধাপে পিছু হটার কথা থাকলেও বাস্তবে তারা ভূখণ্ডটির আরও গভীরে জেঁকে বসছে। তথাকথিত ইয়েলো লাইন বা বিভাজন রেখা সম্প্রসারণ করে এরই মধ্যে গাজার অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি আরও বাড়াতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে গাজার লাখ লাখ বাসিন্দার মানবিক দায়িত্ব না নিয়ে শুধু কৌশলগত নিরাপদ অঞ্চল তৈরি এবং গাজাকে ফিলিস্তিনি শূন্য করার দীর্ঘমেয়াদী নীলনকশা বাস্তবায়ন করছে ইসরায়েল। হামলা আর উচ্ছেদের পাশাপাশি গাজাবাসীকে ধীরগতির মৃত্যুর দিকে ঠেলে দিতে ত্রাণের গাড়ি আটকে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন যেখানে কয়েকশো ট্রাক ত্রাণ ঢোকার কথা সেখানে যাচ্ছে তার অর্ধেকেরও কম। তাই বেশিরভাগ মানুষ এখন ক্ষুধার্ত। ধ্বংসস্তূপের নিচে পৌঁছে যাওয়া লাশ আর ভেঙে পড়া পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে বেশিরভাগ আশ্রয় শিবিরে ইঁদুর ও চর্মরোগের মহামারী দেখা দিয়েছে। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে একের পর এক ফিলিস্তিনি গ্রামে ঢুকে নতুন করে তাণ্ডব ও উগ্র হামলা শুরু করেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। রামাল্লার উত্তর পশ্চিমে দেইর আবু মিশাল গ্রামে লাঠি, ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে ফিলিস্তিনি বাসিন্দাদের উপর অতর্কিত হামলা চালায় অবৈধ স্থাপনকারীরা। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠল লেবাননের দক্ষিণাঞ্চলের মারজাউন ও নাবাতিয়া শহর। প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় প্রধান লক্ষ্যবস্তু ছিল নাবাতিয়ার আলী তাহের হিল এলাকা। প্রায় ৩ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে লেবাননে এ পর্যন্ত ৩৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় মারজাউন ও নাবাতিয়া শহরে ৪২ সেকেন্ড স্থায়ী এক নজিরবিহীন ও তীব্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে শক্তিশালী বোমার বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী নাবাতিয়া শহরের আলী তাহের হিল এবং এর পার্শ্ববর্তী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত ১৭ এপ্রিল ঘোষিত এবং আগামী জুলাইয়ের শুরু পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দক্ষিণ লেবাননে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গত মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত ৩৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন ১১,৪০০ জনেরও বেশি মানুষ এবং ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের পর এবারের অভিযানেই ইসরায়েলি বাহিনী দেশের ভেতরে সবচেয়ে দীর্ঘ অর্থাৎ প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত গভীরে অনুপ্রবেশ ঘটিয়েছে। ২০২৩ ও ২৪ সালের পূর্ববর্তী যুদ্ধের সময় দখল করা এলাকার বাইরেও নতুন নতুন কৌশলগত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া তেল আবিব। ক্রমাগত এই বিমান হামলা ও স্থল অভিযানের কারণে সীমান্ত সংলগ্ন গ্রাম ও শহরগুলো এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ারের তকমা পেলেন ইলন মাস্ক। মহাকাশের পর বিশ্ব শেয়ার বাজারেও রাজত্ব স্পেস এক্সের। $2 ট্রিলিয়ন বাজার মূল্য ছাড়ালো প্রতিষ্ঠানটি। ইউক্রেন রাশিয়া সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছেন। ইউক্রেনের লজিস্টিক লকডাউন ও দূরপাল্লার নিষেধাজ্ঞার কৌশলে বিপর্যস্ত রুশ সামরিক সরবরাহ লাইন। মে মাসের রেকর্ড পরিমাণ ভূখণ্ড পুনরুদ্ধারের পরিসংখ্যানে পুতিন বাহিনীকে কোণঠাসা করেছে কিয়েভ। একদিকে তীব্র জ্বালানি সংকট, অন্যদিকে সেনা ঘাটতিতে ক্রিমিয়া সহ একাধিক ফ্রন্টে পিছু হটতে শুরু করেছে রাশিয়া। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা একের পর এক ড্রোন ও গোলার আঘাতে কেঁপে উঠল রাশিয়া ও ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। রাশিয়ার ব্রায়ান্সকে ইউক্রেনীয় কামানের গোলায় প্রাণ হারিয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিক। আর তাতারস্তান ও তেলিয়াত্তির মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আঘাত এনেছে দূরপাল্লার ড্রোন। অন্যদিকে ইউক্রেনের সুমিতে রুশ ড্রোন হামলায় প্রাণ গেছে ৪৪ বছর বয়সী এক নারী রেল কর্মকর্তার। দুই দেশের এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের তীব্রতা এখন আর শুধু ফ্রন্টলাইনের সীমানায় আটকে নেই, ছড়িয়ে পড়েছে শত শত কিলোমিটার ভেতরের লোকালয় ও তেল শোধনাগারে।
যুদ্ধক্ষেত্রের এই রণকৌশলকে ইউক্রেন বলছে লজিস্টিক লকডাউন ও দূরপাল্লার নিষেধাজ্ঞা। ফ্রন্টলাইন থেকে 30 কিলোমিটারের বেশি ভেতরের সেতু, গোলাবারুদের গুদাম আর মূল মহাসড়কগুলোকে টার্গেট করে মে মাসেই প্রায় 2000 নিখুঁত হামলা চালিয়েছে কিয়েভ। এতে গুরুত্বপূর্ণ M14 মহাসড়কে রাশিয়ার সামরিক যান চলাচল কমে গেছে 70%-এরও বেশি। শুধু তাই নয়, ইউক্রেনীয় ড্রোনের মুখে ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার রসদ সরবরাহের শেষ রাস্তাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে অবরুদ্ধ উপদ্বীপটিতে দেখা দিয়েছে তীব্র জ্বালানি ও খাদ্য সংকট। পুতিনের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মে মাসের ভূখণ্ড হারানোর পরিসংখ্যান। ইউক্রেনীয় কমান্ডার ইন চিফের দাবি, বছরের প্রথম 5 মাসে প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে কিয়েভ, যার মধ্যে শুধু মে মাসেই উদ্ধার হয়েছে অন্তত 100 বর্গ কিলোমিটারের বেশি জমি। ড্রোনের নিখুঁত ব্যবহার আর পাল্টা আক্রমণের মুখে ফ্রন্টলাইনের কিছু কিছু অংশ থেকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এমনকি মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কিনবার্ন স্পিট অঞ্চল থেকে রুশ ইউনিটগুলো নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যাচ্ছে বলেও খবর মিলেছে। সামরিক বিপর্যয়ের পাশাপাশি ক্রেমলিন এখন ভুগছে চরম সেনা ও জ্বালানি সংকটে। চলতি বছরের প্রথম 5 মাসে রাশিয়া যত সেনা রিক্রুট করতে পেরেছে তার চেয়ে 12,500 বেশি সেনা হতাহত হয়েছে রণক্ষেত্রে। এককালীন বোনাস বাড়িয়েও কমছে নতুন সেনা ভর্তির হার। একই সঙ্গে ইউক্রেনের সুনির্দিষ্ট ড্রোন হামলায় রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে ধস নামায় খোদ যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের চাকা সচল রাখাই এখন মস্কোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপে ন্যাটো অপারেশন থেকে বিমান ও নৌবাহিনীর বড় অংশ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কমছে যুদ্ধ বিমান, বোমারু বিমান ও রণতরীর সংখ্যা। দীর্ঘদিনের মিত্রদের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ন্যাটোকে স্বাবলম্বী করার যুক্তি দেখিয়েই ওয়াশিংটনের এই কৌশলগত পিছুটান। এতে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইউরোপের আকাশে মার্কিন সামরিক শক্তির যে দাপট ছিল তা এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ন্যাটো অপারেশনের জন্য নিয়োজিত মার্কিন যুদ্ধবিমান F-16 এবং F-15E এর সংখ্যা 150 থেকে কমিয়ে 100 করা হচ্ছে। শুধু তাই নয়, 26টি মেরিটাইম সার্ভিল্যান্স বা সামুদ্রিক নজরদারি বিমান কমিয়ে আনা হচ্ছে 15টিতে, আর 8টি আকাশী জ্বালানি সরবরাহকারী বিশেষ ট্যাঙ্কার বিমানকে পুরোপুরি প্রত্যাহার করে নিচ্ছে ওয়াশিংটন। আকাশসীমার পাশাপাশি সমুদ্রভাগেও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই কাটছাঁট বড় প্রভাব ফেলবে। ইউরোপের প্রতিরক্ষায় নিয়োজিত 2টি বোমারু টাস্ক ফোর্সের একটিকে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন, একটি বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে ইউরোপ থেকে বিদায় করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সিদ্ধান্তে রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকির মুখে বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইউরোপীয় মিত্ররা। অবশ্য এই সামরিক প্রত্যাহারকে ইতিবাচকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছে খোদ ন্যাটোর সদর দপ্তর। ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, কোনো একক মিত্রের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে ন্যাটোকে আরও টেকসই ও স্বাবলম্বী করতেই এই পরিবর্তন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক ন্যাটোর সমালোচনা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের জিডিপির 3.5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের যে করা নির্দেশ, তা আটলান্টিক পারের মিত্র দেশগুলোর উদ্বেগ ও দ্বিধাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ট্রাম্পের উপস্থিতিতে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। একটি বহুতল ভবন থেকে শুরু হওয়া এই হামলার পর পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে সোয়াত টিম ও পুলিশ। দীর্ঘ সময় ধরে চলা শ্বাসরুদ্ধকর অভিযানের পর অবরুদ্ধ অবস্থায় মারা যায় মূল বন্দুকধারীও। স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। পুলিশ জানায়, একটি বহুতল ভবন থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে এক বন্দুকধারী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ইন্দোনেশিয়ার শান্তিপূর্ণ আন্দোলন থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদ সহ নানা দাবিতে ফিলিপিন্সে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন নাইজেরিয়ার বাসিন্দারা। বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। স্থানীয় সময় শুক্রবার জ্বালানি ও খাদ্যের দাম কমানোর দাবিতে রাজপথে নামেন হাজারো শিক্ষার্থী। এ সময় তারা মিছিল বের করার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ। একই সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়ার বিভিন্ন সড়কও বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ৬,০০০-এর বেশি পুলিশ ও সেনা সদস্য। এমন পরিস্থিতির মধ্যেও সরকারের ব্যয়বহুল প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। আমরা মনে করি ইন্দোনেশিয়া দেউলিয়ার দিকে যাচ্ছে। সরকার দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজ টিকিয়ে রাখতে পারছে না। সব ক্ষেত্রেই অবস্থা খারাপ হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে সরকারি নীতিগুলো কোনো বাস্তব সুফল দিচ্ছে না। এদিকে টানা ১২ দিন ধরে উত্তাল আলবেনিয়ার রাজধানী তিরানার রাজপথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। পরিবেশবাদীদের অভিযোগ, প্রস্তাবিত রিসোর্টটি নির্মিত হলে সংরক্ষিত ভিউসানার্তা জলাভূমির গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ সময় অনেকে প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগেরও দাবি তোলেন। আমি এই প্রকল্পের বিরুদ্ধে। বিলাসবহুল রিসোর্ট নয়, আলবেনিয়ায় হাসপাতাল ও স্কুলের মতো জরুরি প্রয়োজনগুলো আগে পূরণ করা উচিত, কারণ সাধারণ মানুষের সেটিতে যাওয়ার সামর্থ্যও নেই। ফিলিপিন্সের স্বাধীনতা দিবসে ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। তারা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, সম্প্রসারিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় মার্কিন ঘাঁটির ব্যবহার এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের প্রভাবের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপেরও নিন্দা জানান। এদিকে নাইজেরিয়ার গণতন্ত্র দিবসে লাগোস ও আবুজায় বিক্ষোভ হয়েছে। অপহরণ, সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের দাবি করেছেন বিক্ষোভকারীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কঙ্গোয় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৯ জনে, মৃত্যু ১৩৯ জনের। তহবিল সংকটে মহাকাশ জয়ের পর এবার বিশ্ব শেয়ার বাজারেও রাজত্ব শুরু করলো ইলন মাস্কের স্পেস এক্স। মার্কিন শেয়ার বাজারে রেকর্ড ভেঙে যাত্রা শুরু করেই কোম্পানিটির বাজার মূল্য ছাড়িয়েছে $2 ট্রিলিয়ন। আর এই ঐতিহাসিক আইপিও অভিষেকের হাত ধরেই পৃথিবীর ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখো কোটিপতি হওয়ার গৌরব অর্জন করলেন ইলন মাস্ক। বিশ্ব শেয়ার বাজারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করল স্পেস এক্স। মার্কিন পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনেই বাজিমাত করেছে ইলন মাস্কের এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। কোম্পানিটির আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব ঘিরে বিনিয়োগকারীদের মাঝে এতটাই উন্মাদনা ছিল যে প্রত্যাশার চেয়ে 4 গুণ বেশি শেয়ার কেনার আবেদন জমা পড়ে। রেকর্ড $75 বিলিয়ন শেয়ার বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করেই মার্কিন বাজারে হইচই ফেলে দিয়েছে প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্কের নাসডাক স্টক এক্সচেঞ্জে স্পেস এক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল এবং সিএফও ব্রেড জনসন উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই ঐতিহাসিক লেনদেনের সূচনা করেন। লেনদেনের প্রথম দিনেই শেয়ারের দাম নির্ধারিত $135 থেকে এক লাফে 11% বেড়ে $150 খোলে। দিন শেষে তা আরও 18% বেড়ে $159 গিয়ে ঠেকে। আর এর মাধ্যমেই অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের কাতারে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ বৃহত্তম কোম্পানি এখন স্পেস এক্স। এই অবিশ্বাস্য বাজার দরের উপর ভর করেই নতুন ইতিহাস লিখেছেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক। পৃথিবীর প্রথম ট্রিলিয়নার বা লাখো কোটিপতির খেতাব এখন তার নামের পাশে। যদিও এই আইপিও যাত্রা পুরোপুরি বিতর্কহীন ছিল না। স্পেসএক্সের সহযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর গ্রক বটের মাধ্যমে ডিপফেক ছবি তৈরির অভিযোগে নাসডাকের বাইরে বিক্ষোভও করেছেন অনেকে। তবে সব বিতর্ক ছাপিয়ে স্টারলিংকের একচেটিয়া ব্যবসার উপর ভর করে মহাকাশের পর এবার অর্থবিশ্ব নিজের নিয়ন্ত্রণে নিলেন মাস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 689 জনে, আর মৃত্যু হয়েছে 139 জনের। মূলত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বুন্দিবুগীয় স্ট্রেইনের এই ভাইরাসের প্রাদুর্ভাব তীব্র রূপ নিয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাব এবং বড় অঙ্কের ফান্ড সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কঙ্গোর স্বাস্থ্য বিভাগ।
1976 সালে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হওয়ার পর কঙ্গো এবার তাদের ইতিহাসের অন্যতম জটিল ও ভ্যাকসিনবিহীন এক স্বাস্থ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবেদন অনুযায়ী নতুন করে আরও 17 জন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন অন্তত 5 জন। নতুন আক্রান্ত ও মৃত্যুর সবকটি ব্যবস্থাপনাই ঘটেছে দেশটির ইতুরি নামক পূর্বাঞ্চলীয় প্রদেশে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে কঙ্গোর 17তম ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে মাত্র 1 মাসের মাথায় আক্রান্তের গ্রাফটি দ্রুত উপরের দিকে ছুটছে। ইতুরি ছাড়াও উত্তর কিভু ও দক্ষিণ কিভুর মোট 29টি হেলথ জোনে থাবা বসিয়েছে এই মহামারী। চিকিৎসকরা জানিয়েছেন এবারের প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বন্দিবুগীয় স্ট্রেইন দ্বারা ছড়াচ্ছে। এই স্ট্রেইনের বিশেষত্ব হলো সাধারণ ইবোলার চেয়ে এর সংক্রমণ গতি ভিন্ন এবং এর সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা শতভাগ কার্যকর ওষুধ এখনো সহজলভ্য নয়। তাই আক্রান্তদের শুধু সাধারণ শারীরিক জটিলতার লক্ষণ ভিত্তিক সেবা দেয়া সম্ভব হচ্ছে। কঙ্গোর ল্যাবগুলোতে পরীক্ষা চলমান থাকায় আরও অন্তত 168 জন সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। মাঠ পর্যায়ে ভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মৃত্যুর পর মরদেহ থেকে ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সোয়াব দেওয়ার ব্যাপারে চরম অনীহা দেখা যাচ্ছে। এর বাইরে উত্তর কিভুর হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। এমনকি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের তথ্য মতে ইতুরির একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের শরণার্থী শিবিরেও ইবোলায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে। ইবোলা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতার অভাব এবং দুর্বল অ্যালার্ট রিপোর্টিং সিস্টেমের কারণে আক্রান্তদের সময়মতো শনাক্ত করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও আর্থিক সংকটে থমকে আছে মূল কার্যক্রম। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কঙ্গোর চিকিৎসা খাতের জরুরি ভিত্তিতে আরও 21.5 মিলিয়ন মার্কিন ডলারের ফান্ড প্রয়োজন। আন্তর্জাতিক সহায়তা দ্রুত না পৌঁছালে এই ভাইরাসের সংক্রমণ প্রতিবেশী দেশগুলোতে আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারত জুড়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছে দেশটির আলোচিত ককরোচ জনতা পার্টি। পুনে ও লখনৌতে শত শত শিক্ষার্থী ও তরুণ সমর্থক সমাবেশে অংশ নেন। পরীক্ষায় অনিয়ম ও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান আন্দোলনকারীরা। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বৃহত্তর জাতীয় আন্দোলনের সূচনা করেছেন তারা। দাবি আদায় না হলে 13 জুন অমৃতসরে ও চলতি মাসের শেষে নয়াদিল্লিতে পরবর্তী সমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের ভাইরাল ককরোচ জনতা পার্টি সিজিপি এবার রাজপথে। অনলাইন আন্দোলনের গণ্ডি পেরিয়ে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তরুণদের এই সংগঠন। পুনে লখনৌতে শত শত শিক্ষার্থী ও তরুণ সমর্থক সমাবেশে অংশ নেন। সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপক উপস্থিতি সংগঠনটির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের নতুন ইঙ্গিত দিচ্ছে। পরীক্ষায় অনিয়ম ও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান। এক সপ্তাহ আগে নয়াদিল্লিতে আয়োজিত সিজিপির প্রথম বিক্ষোভে প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছিল। আর পুনের সমাবেশে সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, এটি শুধু একটি শহরের কর্মসূচি নয়, বরং সারা দেশের তরুণদের উদ্বেগ ও দাবিকে সামনে আনার জাতীয় আন্দোলনের সূচনা। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে মাসের শেষের দিকে আবারও দিল্লিতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটির সূচনা হয় গত মে মাসে। তখন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বেকার কিছু তরুণকে ককরোচ ও তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে অপমান হিসেবে নয়, বরং প্রতিবাদ ও টিকে থাকার প্রতীক হিসেবেই ককরোচ পরিচয়কে গ্রহণ করেন আন্দোলনের সমর্থকেরা। শুরুতে পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিলেও এখন আন্দোলনের পরিধি অনেক বিস্তৃত। বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা সংস্কার ও সরকারের জবাবদিহি সবই এখন সিজিপির দাবির তালিকায়। ব্যঙ্গ, মিম ও আত্মবিদ্রুপমূলক হাস্যরস্যকে হাতিয়ার বানিয়ে তারা তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করেছে। ইনস্টাগ্রামে সংগঠনটির অনুসারীর সংখ্যা ইতিমধ্যেই 2 কোটি ছাড়িয়েছে, যা এটিকে ভারতের দ্রুততম বর্ধনশীল তরুণ ও নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনগুলোর একটিতে পরিণত করেছে।
শিউলি রোজা, সময় সংবাদ। চীনে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টিল আর্চ সেতু। 580 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে নতুন রেকর্ড গড়েছে দেশটির চংকিং এ ফেংলাই দাসি নদীর ওপর এই বিশাল সেতুটির অবস্থান। 1136 মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছে পাহাড় ঘেরা গভীর গিরিখাতের ওপর। এটি নদীর স্তর থেকে 310 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 25,800 টন স্টিল। প্রায় 3.5টি আইফেল টাওয়ার তৈরিতে প্রয়োজনীয় স্টিলের সমান। দুর্গম পাহাড়ি গিরিখাতের ওপর নির্মিত সেতুটি যোগাযোগে ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন স্থানীয়রা। আন্তর্জাতিক সময়। আগামীতে এনসিপি সরকার গঠন করবে বলে আশা জানিয়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বলেন, দেশের উন্নয়ন, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরে প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে চায় তার দল। এই লক্ষ্যেই বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করছে এনসিপি। পরে স্থানীয় প্রবাসীদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় দেন। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর আকাশ সীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়, 2024 সালে ওই ড্রোন অভিযানের পরিকল্পনায় ইউন শুরু থেকেই জড়িত ছিলেন। আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুপক্ষকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এসব ড্রোন থেকে প্রোপাগান্ডা লিফলেট ছড়ানো হয়েছিল বলে অভিযোগ উত্তর কোরিয়ার। এ ঘটনায় তখন দুই দেশের মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা দেখা যায়। এর আগে সামরিক আইন জারির চেষ্টা করলে ইউনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। And safeguard your nation's economic interest in Bangladesh. For the business community, the economic future is largely in your hands. The way you shape it, we will move forward. To you, my message is very clear and very simple. You are the driving force of our economic progress, and this government stands fully ready to power your growth. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. We do not see the local business community merely as taxpayers, but as our primary strategic partners. This is why engagement with you is critical to the success of our actions. We are deeply committed to replacing systemic bottlenecks, which are many, I acknowledge, with policy predictability, transparency, and a level playing field for every entrepreneur, from our resilient SME sectors to our major industrial conglomerates. We are working around the clock to open new markets and secure supply chains. In our first 100 days, we have seen an exceptionally positive response from all quarters. Excellencies, challenges also bring opportunities. It is two sides of the same coin. Political transitions can bring questions, but they also bring the clarity of purpose needed for genuine transformation. Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. We view every foreign ambassador here not just as a diplomat, but as a crucial partner of our development. We view every business leader here not just as an investor or a taxpayer, but a stakeholder in our national success. Let this conference be the starting point of an open, continuous dialogue. রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জমকালো উদ্বোধনী, প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলে জয় স্বাগতিকদের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে উত্তাপ, নেইমারকে পাচ্ছেন না আনচেলত্তি।
সমঝোতার দ্বার প্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তির খসড়া তৈরি, দাবি পাকিস্তানের। প্রতিশ্রুতি রক্ষা করলে তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। এবং গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, এক রাতেই 13 ফিলিস্তিনিকে হত্যা। লেবাননের দক্ষিণাঞ্চলেও দখলদারদের হামলা, আতঙ্কে বাসিন্দারা। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ যশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।